আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। অ্যাকাউন্টস, হিসাবের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকাউন্টস, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানের ইংরেজি শব্দ অ্যাকাউন্টিং। তাহলে হিসাব বিজ্ঞান অ্যাকচুয়ালি হিসাবকেই হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত করা হয়েছে। যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সকল ঘটনাগুলো ঘটে সে সকল ঘটনাগুলোকে প্রতিষ্ঠান কি করে, আইডেন্টিফাই করে বা চিহ্নিতকরণ করে, ভিন্ন ভিন্ন হিসাব খাতের মাধ্যমে কি করে, চিহ্নিতকরণ করে। তাহলে প্রত্যেকটা ছোট বড় যেই ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কি করে, এই হিসাবগুলো মাধ্যমে তাদের কার্যক্রম করে। তাহলে একটা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে সেই ঘটনাগুলোকে হিসাবের আওতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে? এর জন্য প্রতিষ্ঠানে কি হয়, আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল কি জানতে আগ্রহ প্রকাশ করে। আমরা নির্দিষ্ট সময় শেষে আমরা যদি হিসাবের ব্যালেন্স জানতে চাই, আমরা কিন্তু হিসাব ছাড়াই ব্যালেন্স জানাটা সম্ভব না। এর জন্য আমাদের কি করতে হয়, প্রত্যেকটা হিসাব প্রস্তুত করতে হয়। যেমন হিসাব হতে পারে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব বা মূলধন যেটাকে বলা, এগুলো প্রত্যেকটা কি এক একটি হিসাব। তাহলে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি। তাহলে হিসাবের মধ্যে রয়েছে, একটু বোর্ডের দিকে আমরা তাকাই, সেটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে লেনদেন, সেখানে আমরা একটা জিনিস পেয়ে যাই, a = l + c + r - e x - d, ঠিক আছে? এই কয়টা উপাদান এখানে রয়েছে, 6টা। এই 6টা উপাদানের মধ্যে এই ডি আর হচ্ছে সি, এই দুইটা জিনিস একই, কারণ ডি হচ্ছে কার, মালিকে উত্তোলন করে, সি হচ্ছে কার, মালিকের। এই জন্য এই দুইটাকে বলা হয় কি, মালিকানা সত্ত্ব বা মূলধন বলতে পারি। তাহলে আমাদের হিসাব সমীকরণ উপাদান এখানে কয়টা পেলাম, উপাদান পেলাম হচ্ছে অ্যাকচুয়ালি 5টা। 5টি উপাদান পেলাম, কি কি? সম্পদ, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, আয় আর হচ্ছে কি, ব্যয়। এই 5টা উপাদান হচ্ছে যে কি, হিসাবের আওতাভুক্ত বা হিসাব সমীকরণের উপাদান। আমাদের একটা অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে, হিসাব সমীকরণের উপাদান কয়টি? তাহলে কি লিখবো, 5টি হচ্ছে হিসাব সমীকরণের উপাদান। তাহলে এই 5টার মধ্যে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। ওকে, ঠিক আছে। বাকি যারা যারা আসে নাই আসবে, সমস্যা নেই, তোমরা কনসেন্ট্রেট দাও, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমরা চলে যাই এই 5টা সমীকরণ, 5টা উপাদানের মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? আমরা 5টা উপাদানগুলোকে বাংলা লিখে দিচ্ছি। সম্পদ, দায়, সম্পদ ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব বা মূলধন। আচ্ছা, এই যে 5টা উপাদান রয়েছে, এই 5টা উপাদানের মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে 3টা আর হচ্ছে 2টা, এই 3টা 2টার মধ্যে একটা বিরাট একটা পার্থক্য রয়েছে। এটা সর্বদা ডেবিট, এটা সর্বদা ক্রেডিট। আমরা জানি যে সম্পদ আর ব্যয় সর্বদা কি হয়, ডেবিট হয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব সর্বদা কি হয়, ক্রেডিট হয়। তাহলে এটা যদি হ্রাস পায়, তাহলে এটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তার মানে এই যে হিসাবগুলো রয়েছে প্রত্যেকটা হিসাবে একটা একটা কি স্পেসিফিক তথ্য রয়েছে। যেমন সম্পদ আর ব্যয় সর্বদা কি হবে, ডেবিট হবে। যদি এটা বৃদ্ধি পায় তাহলে ডেবিটই থাকবে, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিটই থাকবে, যদি হ্রাস পায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। ঠিক তদ্রুপ বিপরীতটা হচ্ছে কি, দায়, আয়, মালিকানা সত্ত্ব অলওয়েজ কি, ক্রেডিট। যদি বৃদ্ধি পায় তাহলে এটা ক্রেডিটই হবে, যদি এটা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটই হবে, যদি এটা হ্রাস পায় তাহলে কি হবে, তাহলে এটা ডেবিট হয়ে যাবে, কি? ঠিক আছে, তাহলে এটা ডেবিট হয়ে যাবে। এখন সম্পদ বলতে আমরা কি কোন তথ্যগুলোকে বুঝি প্রতিষ্ঠানে? যেমন হতে পারে আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, সুনাম, বিনিয়োগ, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি, সম্পদ। ব্যয় কোনগুলো? যেমন কর্মচারীর বেতন দিতে হয়, অফিসের ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, টেলিফোন বিল দিতে হয়, আপ্যায়ন খরচ হয়, ভ্রমণ খরচ হয়, কারবার যে কোনো খরচগুলো করে, মনিহারি খরচ, অন্যান্য খরচ অনেকগুলো রয়েছে খরচ, এগুলোকে বলা হয় কি, ব্যয়। যেমন দায় কোনগুলো? দায় হচ্ছে ওই সকল তথ্য যেগুলো প্রতিষ্ঠানের কাছে দাবিদার, প্রতিষ্ঠানের কাছে তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়।
যেমন হতে পারে পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, এর হচ্ছে কি দায়। আবার আয় কোনগুলো? প্রতিষ্ঠান কিভাবে আয় করে? পণ্য বিক্রয় করে আয় করে, সেবা প্রদান করে আয় করে, তাহলে এটা হচ্ছে আয়। আর মালিকানা সত্ত্বের মধ্যে কি হচ্ছে? মূলধন আর হচ্ছে উত্তোলন। কি ঠিক আছে? মূলধন আর কি? উত্তোলন। তাহলে মূলধন আর হচ্ছে উত্তোলন। এই হচ্ছে যে আমাদের হিসাবের তথ্যসমূহ। এবার আসো, এই হিসাবকে আমরা যদি প্রস্তুত করতে চাই তাহলে পদ্ধতি রয়েছে দুটা। কয়টা পদ্ধতি? দুটা। একটা পদ্ধতি হচ্ছে যে টি ছক বলা হয়, আরেকটা পদ্ধতিকে বলা হয় চলমান জের ছক পদ্ধতি। তাহলে আমরা একটু দেখি টি ছকটা কি। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা আমাকে বলবো, আমি বোঝানোর চেষ্টা করব। হিসাবের একটা মান হচ্ছে টি ছক, একটাকে বলা হয় টি ছক। তাহলে টি ছকটা হচ্ছে কি? টি ছক হচ্ছে টি এর মতো দেখতে। দেখো টি এর মতো দেখতে, এই যে দেখো এই পাশ এই পাশ দুটো পাশ, তাহলে এটা টি হয়ে গেল না? তাহলে এই টি এর মতো দেখতে যে হিসাবটা প্রস্তুত করা সেটাকে আমরা টি ছক বলবো। ওকে, তাহলে এখানে একটা পক্ষ থাকবে, এটাকে বলবো ডেবিট, এটাকে বলবো ক্রেডিট। তাহলে ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, হিসাব হয়ে গেল। কিন্তু হিসাব এইভাবে তার প্রস্তুত করা যায়, এই জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন এই পাশে 4টা কলাম হবে, এই পাশে 4টা কলাম হবে। তাহলে 4টা 4টা কয়টা কলাম? 8টা কলাম। তাহলে আমরা বলতে পারি টি ছকের কলাম কয়টি হবে? 8টি কলাম হবে। যেমন এখানে তারিখ, টাকা আর হচ্ছে জাবেদা পৃষ্ঠা। যেমন এই যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে এই পাশেও 4টা হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই তো হয়ে গেল। তাহলে কি উভয় পক্ষের ব্যালেন্সটা কত? উভয় পক্ষের ঘরের সংখ্যা কয়টা আসলো? কয়টা? 8টা। দেখো এই পাশে 4টা, অপোজিটে 4টা, 1 2 3 4, 1 2 3 4, 4টা 4টা। ঠিক আছে, এটা হচ্ছে একটা হিসাব। আমরা চাইলে এটাকে বলে টি ছক, টি ছকে হিসাব করতে পারি। আবার এটাকে কেউ কেউ বলে সনাতন পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আমরা হিসাবগুলো আইডেন্টিফাই করতে পারি। এটাকে বলা হচ্ছে হিসাবের ব্যালেন্স নির্ণয় করা। ঠিক আছে, আমরা বছর শেষে বা আমাদের নির্দিষ্ট সময় শেষে আমরা প্রত্যেকটা হিসাবের জের জানতে চাই, উদ্বৃত্ত জানতে চাই। আর জানার জন্য যে পদ্ধতি রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করে। একটা হলো টি ছক, যেটা আমি এখন বললাম, এটার কলাম হচ্ছে কয়টা হবে? 8টা কলাম হবে। ডেবিট পক্ষে 4টা হলে অপোজিট ক্রেডিট পক্ষে কয়টা হবে? 4টা হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে যাই চলমান জের ছক। চলমান জের ছক আধুনিক, যেটাকে বলবো আমরা আধুনিক পদ্ধতি। তাহলে চলমান জের ছক, চলমান জের ছক, এখানে কলাম, ওখানে 8টা, এখানে হয়ে যাবে 7টা। তাহলে এখানে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট। এই হচ্ছে যে আমাদের তথ্যসমূহ। এবার একটু বোর্ডের দিকে তাকাই ভালো করে। আমি আবার ঘরটা বলছি, এটা হচ্ছে চলমান জের ছক। এখানে চলমান জের ছকে আমরা কি করব? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের হিসাবে পদ্ধতিগুলো। তাহলে আমরা কয়টা পদ্ধতি নিয়ে কথা বললাম? দুটা পদ্ধতি নিয়ে কথা বললাম। প্রথম পদ্ধতির নাম হচ্ছে টি ছক পদ্ধতি, যেটা ঘরের সংখ্যা কয়টি? 8টি, ডেবিটে 4টি, ক্রেডিটে 4টি। দ্বিতীয় যে পদ্ধতির কথা বললাম সেটা চলমান জের পদ্ধতি, যেটাকে আধুনিক পদ্ধতি বলা হয়। তার ঘরের সংখ্যা কয়টি? 7টি। প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার কলাম কয়টা থাকবে? 4টা থাকবে। ওকে, এই হচ্ছে টোটাল 7টা কলামে অন্তর্ভুক্ত করা। তার মানে হচ্ছে হিসাব হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সকল ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা ঘটনার দুটি পক্ষ থাকে, আর ওই দুটি পক্ষকে হিসাব বলা হয়। সে তুমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে, তাহলে এই যে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে, এই ব্যবসা শুরু করার জন্য এখানে দুটো পক্ষ রয়েছে। একটা পক্ষকে বলা হয় ডেবিট পক্ষ, অপর পক্ষকে বলা হয় ক্রেডিট পক্ষ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠানে কি আসতেছে? নগদ টাকা আসতেছে, প্রতিষ্ঠানে অর্থ বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। একটা পক্ষ বললাম নগদান হিসাব ডেবিট, এবং অপর পক্ষ হচ্ছে যে প্রদান করছে কে? মালিক প্রদান করছে। যেহেতু মালিক প্রদান করছে, সে মালিকের নাম দিয়ে অ্যাকচুয়ালি কোনো হিসাব হবে না, মালিকের নামে কোনো হিসাব হবে না। মালিক প্রতিষ্ঠানে প্রদান কোনো অর্থ প্রদান করলে সেটাকে মূলধন বা ক্যাপিটাল হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়। কি হিসাবে অন্তর্ভুক্ত করতে হয়? মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করতে হয়। এই জন্য আমরা লিখতে পারি তাহলে নগদান হিসাব ডেবিট টু মূলধন ক্রেডিট। তাহলে এখানে দুটো পক্ষ পেলাম। এই নগদান হিসাব প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স জানতে বা উদ্বৃত্ত জানার জন্য এই হিসাবগুলো প্রস্তুত করা হয়।
এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ছোট হোক বড় হোক, সকল প্রকার প্রতিষ্ঠানে এই হিসাবগুলো প্রস্তুতের মাধ্যমে তাদের উদ্বৃত্তগুলো কি জানতে পারে। ঠিক আছে, এই হচ্ছে হিসাবের তথ্যসমূহ। আর এই চ্যাপ্টারে আমরা যেই ম্যাথ করব, সেই ম্যাথ আমি একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারের সকল তথ্য ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা যদি একটু কনসেন্ট্রেট দাও বা আমরা সবাই একটু মনোযোগ দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই তথ্যগুলো একটা ম্যাথ দিয়ে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আমি এই একটা ম্যাথের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম যে অনুশীলনীটা রয়েছে, অনুশীলনীর আমি একটু দেখে বলছি কোন ম্যাথটা আমরা আজকে সেই এই অধ্যায়ের কাজগুলো করে দিতে পারবো। সবাই লাইভে আছো কিনা আমাকে তারপর একটু জানাও, আর যারা আসতে পারে নাই তাদেরকে বলো যে আসার জন্য। আমি বারবার বলছি, তোমরা যারা লাইভে আছো তোমরা রেগুলার থাকো, কিন্তু বাকি যারা আসতে পারে না, আমার সাথে কিন্তু অনেকের কমিউনিকেশন গ্যাপ পড়ে গিয়েছে, কারণ আমার কাছে অনেকের মোবাইল নাম্বার নেই যে আমি সবার সাথে কমিউনিকেট করব। আমার সাথে তোমাদের যাদের ফেসবুকে অ্যাড ছিল, আমি শুধু তাদেরকেই নিয়ে একটা গ্রুপ করে কাজগুলো করে কাজটা কমপ্লিট করছি। তো যদিও গ্রুপটা আমি খুলিনি, খুলেছে হচ্ছে নাবিল, নাবিলকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি তোমরা যারা অ্যাড হয়েছো, বাকি যারা অ্যাড হতে পারে নাই, তাদেরকে অবশ্যই একটু কষ্ট করে তোমরা কমিউনিকেশন করো, দেখো কার কার মাধ্যমে কাদের সাথে যোগাযোগ করা যায়। যদি যোগাযোগ করা যায়, অন্তত আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদের তথ্যগুলো কি শেষ হয়ে যাবে কি। ঠিক আছে, আমি তাহলে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের অনুশীলনীতে আমরা যাব। অনুশীলনী যেই ম্যাথ রয়েছে সেই ম্যাথ সম্পর্কে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সেই ম্যাথটার কথা বলছি। তোমাদের ম্যাথ নাম্বার হচ্ছে বইয়ের তোমাদের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে কাজ। তোমরা দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, আর পেজ নাম্বার বলছি, তোমরা পেজ নাম্বার বের করো। 55 নাম্বার পেজ, 55 নাম্বার পেজ, 5 নাম্বার পেজে যাও। পেজে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা নিয়ে আমরা আজকে কথা বলবো ডিটেইলস। ঠিক আছে, উপরে দেখো লেখা আছে নিচের ছক। তোমরা বই সাথে যদি রেখে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর বই যদি কেউ না রেখে থাকো তোমরা দয়া করে বইটা নিয়ে নাও, কারণ আমরা যদি এই ম্যাথটা নিয়ে কথা বলি তাহলে আমাদের পুরো চ্যাপ্টারের তথ্যগুলোই কি শেষ হয়ে যাবে। আমি বারবার বলছি মনোযোগ দিতে হবে, কারণ এই একটা ম্যাথ যদি আমরা ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারি, এই চ্যাপ্টারের 100% ম্যাথই শেষ। ঠিক আছে, তাহলে তোমরা সবাই প্রস্তুত যদি থাকো, আমি আমার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে তার আগে তোমরা আমাকে বলো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সব ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। তোমাদের বইয়ে কাজটা করছি 55 নাম্বার পেজে। বইয়ের কাজটা হচ্ছে যে লেখা আছে নিচের ছকের অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী এবং কি লেখা আছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কি বলেছে, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। একসাথে সবগুলো কোশ্চেনের আনসার শেষ হয়ে যাবে। এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে, কিন্তু আমরা একসাথে সবগুলো কোশ্চেনের আনসার শেষ করে ফেলছি। ওকে, তাহলে এখানে আমরা যাব আমাদের এই চ্যাপ্টারে যে কাজ সেটা হচ্ছে যে হিসাব আইডেন্টিফাই করা। প্রত্যেকটা হিসাবকে কি করা, আইডেন্টিফাই করা। আমরা হিসাবের উপাদান বলেছি কয়টি, 5টি উপাদান রয়েছে। হিসাবের 5টি উপাদান রয়েছে। নাম্বার 1 হচ্ছে সম্পদ, নাম্বার 2 দায়, নাম্বার 3 আয়, নাম্বার 4 ব্যয়, নাম্বার 5 মালিকানা সত্ত্ব। এই 5টা উপাদান রয়েছে, এই 5টা উপাদান সম্পর্কে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের যে ম্যাথটা রয়েছে বইয়ে, আমি কয়েকটা জিনিস করে দেব, বাকিগুলো কিন্তু তোমাদের আমি কাজ দিব। ঠিক আছে, ওকে,
তাহলে আমরা যে ম্যাথটা আমরা পাচ্ছি এই ম্যাথের থেকে আমরা এখানে তথ্যগুলো উপস্থাপন করব। আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে কি, উপরোক্ত লেনদেনগুলো মানে যে লেনদেনগুলো লেখা আছে সেই লেনদেনগুলো থেকে কি করতে হবে, হিসাবে শ্রেণী বিন্যাস করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং কারণও দেখাতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, হিসাবে কি নির্ণয় করব, শ্রেণী বিন্যাস। এই যে আমরা পেলাম শ্রেণী বিন্যাস, এটাকে বলে শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাস। হিসাবে শ্রেণী বিন্যাস মানে হচ্ছে উপাদান, ঠিক আছে, কয়টা, 1 2 3 4 5, পাঁচটা উপাদান, এটাকে বলে শ্রেণী বিন্যাস। আর আমরা তো জানি প্রত্যেকটা হিসাবের কয়টা পক্ষ থাকবে, লেনদেনের কয়টা পক্ষ থাকবে, দুটি, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ। কারণ হচ্ছে কি বাড়লো নাকি কমলো, ঠিক আছে, সেই তথ্য। ওকে, ঘরটা আঁকতে হবে কিভাবে দেখো, আমরা প্রথমে লিখবো তারিখ, তারপরে লিখবো সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব। যদি কেউ দেখতে না পাও তাহলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবা, ঠিক আছে। এরপর আমরা লিখবো ডেবিট ক্রেডিট, আমরা লিখবো শ্রেণী বিন্যাস, এটা লিখবো ডেবিট, এটা লিখবো ক্রেডিট, এখানে লিখবো কারণ। তাহলে আমরা তথ্যগুলো পেয়ে গেলাম। আমি আবার বলছি, ঘরটার দিকে তাকাও একটু সবাই, কেউ যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো, আমাকে কমেন্ট করো, আমি বলে দিচ্ছি। প্রথমে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, শ্রেণী বিন্যাস, ডেবিট ক্রেডিট আর হচ্ছে কি কারণ। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে কোশ্চেন যেটা বললো আমরা সেটাই কিন্তু উপস্থাপন করছি। বলছে শ্রেণী বিন্যাস, ডেবিট ক্রেডিট সহ কি করতে, কারণ নির্ণয় করতে। ওকে, থ্যাংক ইউ অল ওকে। তাহলে আমরা চলে যাই 1 নাম্বার কথাটা, দেখো লেখা আছে মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনায়ন 5000 টাকা। মালিক কর্তৃক ব্যবসায় কি প্রদান করেছে, 5000 টাকা প্রদান করে। কে প্রদান করলো, মালিক প্রদান করলো। তাহলে আমরা 1 নাম্বার তথ্যটা দিয়ে কাজ করছি। 1 নাম্বারে যেটা বলে দেওয়া আছে, মালিক প্রতিষ্ঠানে 5000 টাকার আসবাবপত্র প্রদান করলো। তাহলে আসবাবপত্র এক প্রতিষ্ঠানের জন্য কি, সম্পদ। তাহলে একদিকে প্রতিষ্ঠানের কি বাড়ছে, সম্পদ বাড়ছে। আমরা বারবার বলছি, একটা মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রতিষ্ঠানে যা কিছু মালিক প্রদান করে সেটা কি, সম্পদ। আর ওই যেই অর্থটা প্রদান করলো, যে মূল্যটা প্রদান করলো, সেই মূল্যটা কার, মালিকের। তাহলে মালিক প্রতিষ্ঠানের কাছে দাবি করবে, তাহলে মালিকের কি বাড়বে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। তাহলে একদিকে সম্পদ বাড়লো, একদিকে কি মালিকানা সত্ত্ব বাড়লো। সম্পদ, খেয়াল করো, সম্পদ আর ব্যয় সর্বদা কি, ডেবিট, আর বাকিগুলো কি, ক্রেডিট, কি ঠিক আছে। তাহলে একটু দেখো, আসবাবপত্র হিসাব কি হবে, ডেবিট। আসবাবপত্র হচ্ছে ডেবিট, ঠিক আছে। আচ্ছা, এরপর শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস এটা কি, এটাকে কি বলবো আমরা, লিখবো সম্পদ হিসাব। প্রত্যেকটার নাম কি, এক একটা কি হিসাব, প্রত্যেকটা কিন্তু এক একটা হিসাব, প্রত্যেকটা এক একটা কি হিসাব। তাহলে একটু খেয়াল করে, আসবাবপত্র হচ্ছে সম্পদ, এটা হচ্ছে ডেবিট। এরপর দেখো, এর বিপরীত পক্ষটার নাম কি, মূলধন। মূলধনটা কে প্রদান করে, মালিক প্রদান করে। এর জন্য মূলধন হিসাব কি, ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এটা কি, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এই হচ্ছে যে আমাদের এখানে শ্রেণী বিন্যাস। এবার কাজ হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটা কাজ করতে চাই সেটা হচ্ছে কি, আমরা দেখো তো প্রতিষ্ঠানে কি হচ্ছে, একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠানে কি বাড়ছে, সম্পদ বাড়ছে। আর একদিকে প্রতিষ্ঠানে কি বাড়ছে, দায় বাড়ছে। কারণ প্রতিষ্ঠানকে দাবি করবে কে, মালিক দাবি করবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কারণের ক্ষেত্রে লিখবো সম্পদ বৃদ্ধি, এখানে লিখবো কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দেখো কি লিখতে পারি, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং কথাও শুনতে পাচ্ছ। যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে একটু কষ্ট করে বলো। কোনো প্রবলেম হচ্ছে কারো, কারো কোনো প্রবলেম হচ্ছে দেখতে। ওকে, দ্বিতীয় যেই কথাটা বলে দেওয়া আছে, দেখো দ্বিতীয় যে কথাটা বলে দিয়েছে, বলে হচ্ছে কি, যে বিমল ট্রেডার্স এর নিকট হতে পণ্য ক্রয় 7000 টাকা। আমরা যদি কারো কাছ থেকে পণ্য ক্রয় করি, আমরা যদি কারো কাছ থেকে কোনো পণ্য ক্রয় করি, তাহলে আমরা জানি ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি, এক প্রকার ব্যয়।
ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এক প্রকার ব্যয়, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। তাহলে ক্রয় হচ্ছে কি এক প্রকার কি ব্যয়, তাহলে আমরা লিখবো ব্যয় হিসাব। এখন এই যে আমরা ক্রয় করলাম, আমরা তো তাকে কি অর্থ প্রদান করেছি? আমরা কি তাকে অর্থ প্রদান করেছি? করিনি। কিন্তু কেন? দেখো এখানে লেখা আছে বিমল ট্রেডার্স এর নিকট হতে পণ্য ক্রয়, তার মানে বুঝাই যাচ্ছে যে এটা বাকিতে ক্রয় করা হচ্ছে। এই জন্য আমরা লিখলাম কি পাওনাদার হিসাব কি ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হচ্ছে কি এক প্রকার দায়। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় হচ্ছে এক প্রকার ব্যয়, তাহলে এখানে লিখতে পারি কি ক্রয়। যদি ব্যয় হয় তাহলে আমরা লিখবো কি ব্যয় বৃদ্ধি। আর যেহেতু দায়, তাহলে দায়ও কি বৃদ্ধি। কেন বলতো? কারণ আমরা একটা জিনিস জানি, সম্পদ আর ব্যয় সর্বদা কাকে ইন্ডিকেট করবে? ডেবিটকে ইন্ডিকেট করবে। দেখো সম্পদ ডেবিট ছিল বৃদ্ধি, ব্যয় ডেবিট ছিল বৃদ্ধি। তাহলে বাকিগুলো দেখো মূলধন মালিকানা সত্ত্ব এটা অলওয়েজ কি ক্রেডিট, দায় অলওয়েজ ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, তাহলে এগুলো কি বৃদ্ধি। বৃদ্ধি হলে সবসময় হিসাবগুলো যেখানে আছে ওখানেই থাকবে, পরিবর্তন হবে না। হ্রাস পেলেই অলওয়েজ বিপরীত পাশে চলে যাবে, যখনই হ্রাস পাবে তখনই কি বিপরীত পাশে চলে যাবে। 3 নম্বর এন্ট্রিটার দিকে তাকাও, বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয়, তাহলে আমরা 3 নম্বর এন্ট্রিটার দিকে তাকাবো। বাকিতে পণ্য বিক্রয়, তাহলে কি আসবে? পক্ষ দুটো। তাহলে আমরা লিখবো দেনাদার হিসাব ডেবিট। দেনাদার হিসাব ডেবিট। কেন? আমরা যদি কারো কাছে প্রোডাক্ট বিক্রয় করি তাহলে আমি অর্থ তার কাছে পাবো, তাহলে প্রতিষ্ঠানে কি বাড়লো? সম্পদ বৃদ্ধি পেল। তো এই জন্য দেনাদার হিসাব ডেবিট, যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে তাহলে দেনাদার ডেবিট, এটা হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আমরা এখানে লিখবো সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি। এরপরে খেয়াল করো বিক্রয়, প্রতিষ্ঠানের জন্য বিক্রয় হচ্ছে কি এক প্রকার আয়, কারণ ক্রয় যদি ব্যয় হয় বিপরীত হচ্ছে কি বিক্রয়, তাহলে বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি এক প্রকার আয়, তাহলে আমরা লিখবো আয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমরা এখানে লিখবো আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি। এই হচ্ছে যে হিসাবের তথ্য সমূহ, এই হচ্ছে হিসাবের কি তথ্য সমূহ। আমি 1 থেকে 3টা জিনিস দেখালাম, এখানে মেবি 10টা তথ্য দেওয়া আছে। এই 10টা তথ্যের মধ্যে আমি 3টা জিনিস তোমাদের দেখালাম, 1 2 3। যদি তোমরা এই 3টা জিনিস বুঝতে পারো, যদি তোমরা এই 3টা জিনিস বুঝতে পারো তাহলে বাকি যেই 60টা জিনিস রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? যেই তথ্যগুলো তোমরা বুঝতে পারবা না সেই তথ্যগুলো তোমরা রেখে দিবা। ঠিক আছে? যে তথ্যগুলো তোমরা বুঝতে পারবা না সেগুলো রেখে দিবা, সেগুলো আমার জন্য রেখে দিবা, আমি সেগুলো তোমাদের সলভ করে দেব। আর যেগুলো তোমরা পারবা, সেগুলো তো পারবাই, সেগুলো তোমরা কি করবা? নিজেরা করে আমাকে তোমাদের গ্রুপে মেসেজ করে দাও, আমি সেগুলো দেখে নেব। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারের কি সম্পর্কে জানলাম? হিসাব সম্পর্কে জানলাম। হিসাব হচ্ছে কি প্রত্যেকটা লেনদেনের পক্ষগুলোকে বলা হচ্ছে কি হিসাব। প্রত্যেকটা লেনদেনের পক্ষগুলোকে বলা হয় কি হিসাব। হিসাবের মধ্যে প্রকার রয়েছে কয়টি? 5টা প্রকার রয়েছে বা উপাদান রয়েছে 5টি। সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে? যারা দেরি করে ফেলেছো তাদেরকে বলছি তারা তারা প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিন সোয়া 7টার মধ্যে তোমরা লাইভে থাকবা। আমি তোমাদের ক্লাস নেব বলেছি, তোমাদের ক্লাস নিচ্ছি। আর তোমাদের কারো কোনো চ্যাপ্টার বা কারো কোনো অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে উদ্যোগ বইয়ের মধ্যে কার কোন জায়গায় কি প্রবলেম আমাকে একটু ইনবক্স করো, আমি তোমাদের সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? আই উইল ট্রাই, আমি চেষ্টা করব যে আগামী বৃহস্পতিবার, সামনে যে বৃহস্পতিবার আসতেছে এই বৃহস্পতিবারে তোমাদের ফাইন্যান্স নিয়ে কথা বলবো। আমি ওই দিন ফাইন্যান্স নিয়ে কথা বলবো, তোমরা সবাই ফাইন্যান্স নিয়ে বই নিয়ে বসবা, আর ক্যালকুলেটর প্লাস কলম, খাতা, পেন্সিল এগুলো সাথে থাকতে হবে, কারণ আমরা একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো যে চ্যাপ্টারে ম্যাথমেটিক্স রয়েছে। ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর লাস্ট কথা হচ্ছে যে তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে যাও নাই, আমার ইউটিউব চ্যানেলে যাওয়া তোমরা তোমাদের এই 4র্থ চ্যাপ্টারের মোটামুটি আজকে টোটাল ভিডিওটা কমপ্লিট করা হয়েছে, সেটা আপলোড করে দেওয়া হচ্ছে। আর 5ম চ্যাপ্টারটা তোমাদের আস্তে আস্তে, এটা আজকে লেকচার কমপ্লিট হলে পরবর্তী দিন আস্তে দিন এটাকে কাটছাট করে ঠিক করে তারপর আপলোড করা হবে। তোমরা ওখানে যাবা সবাই,
ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করে দিবা, লাইক শেয়ার তো করবা ইচ্ছা মতো যে যতটুকু পারো, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার চ্যানেলে ঢুকতে, তাহলে আমাকে একটু বলবা, আমি তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।